কি দেখতে পাচ্ছ স্লাইড? মনে হয় না। জি স্যার। হ্যাঁ, জি স্যার, পাচ্ছি স্যার। পাচ্ছ? জি স্যার। চেঞ্জ হলে দেখতে পাবা কিনা কে জানে। চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, গুড। তো যেটা বলছিলাম এখানে কি যেন বলছিলাম। স্যার LGB2 স্যার এখান থেকে শুনতে পাইনি এখন। আচ্ছা, LGB2। তো LGB2 কি করে? এই তিনটার মধ্যে, এই দুইটার মধ্যে সমন্বয় সাধন করে। হুম, ফাংশনের ক্ষেত্রে এদের সাথে ইনকর্পোরেট করে। তো এছাড়া আরো কিছু কিছু এখানে তোমরা দেখতে পাচ্ছ, আরো কিছু কিছু জিন আছে যেগুলো রিগ লাইক রিসেপ্টর নয়, বাট এই সিগন্যালিং পাথওয়ের একটা অংশ। এগুলো রিসেপ্টর মলিকুল না। হ্যাঁ, এই তিনটা ছাড়া বাকিগুলো রিসেপ্টর নয়। যেমন IRF3 এগুলো হলো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, IPS1 বা TBK1 এগুলো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর নয়, বাট এগুলো এগুলো হলো কাইনেসের মধ্যে পড়ে, বা এগুলো সিগন্যালিং মলিকুল। এবং পরবর্তীতে ইন্টারফেরন, বা এখানে আমরা জানি যে PKR, IG15, MX এগুলোকে বলা হয় রেসপন্স মলিকুল। আচ্ছা, তো এখন আমরা আমরা আহ, যেটা দেখলাম যে RLR এবং TLR এই দুইটা মেইনলি যে রিসেপ্টর মলিকুল। এরপর আমরা যদি সাইটোকাইন দেখি, যে সাইটোকাইন হলো এক ধরনের প্রোটিন, সিক্রেটেড ফ্রম ইমিউনো এবং নন ইমিউন সেলস। অর্থাৎ ইমিউনো সেলস এবং নন ইমিউনো সেলস বোথ ক্যান প্রডিউস সাইটোকাইন। এই সৌরভ, তুমি বলো তো ইমিউনো সেল কি কি সেল আছে? ইমিউনোসেল, দু একটা ইমিউনো সেলের নাম বলো। অনেকগুলো তোমাদের বলেছি আমি। টি সেল, বি সেল, লিম্ফোসাইট, বিশাল তো আছে। টি সেল, বি সেল, এবং টি সেল বি সেল যেগুলো থেকে তৈরি হয় লিউকোসাইট, মনোসাইট, তাই না? ফেগোসাইটিক সেল, নেসার সেল, এগুলো সবই হলো ইমিউন সেল। স্যার। আচ্ছা, তাহলে নন ইমিউনো সেল কোনগুলো হবে? আর কিছু সেল আছে বডিতে? স্যার বডির যেগুলো সেল আছে বাকি যেমন ইমিউনো, এই কি বলে, এপিথেলিয়াল সেলগুলো, এপিথেলিয়াল সেল, বা আমাদেরকে বলতে পারি সেলের, তোমরা ই পড়েছো না ক্লাসিফিকেশন ছোটবেলায়? এপিথেলিয়াল, এন্ডোথেলিয়াল, তারপরে কি আছে বলো তো? আচ্ছা, এগুলো হলো কার্ডিয়াক সেল। এগুলো হলো নন ইমিউন সেল। কিন্তু আমরা জানি যে বললাম যেটা, যে সাইটোকাইন সবগুলো থেকে তৈরি হতে পারে, সিক্রেট হতে পারে। আর সাইটোকাইন কি করে? রেগুলেটস দ্য ইমিউনো রেসপন্স। তোমাদের বলেছি যে সাইটোকাইন কি করে, যে প্রথম যখন রিসেপ্টর থেকে পরবর্তী দিকে আসে তখন সাইটোকাইন তৈরি হয়, তাই না? যখন কোথাও যদি ইনফেকশন হয় বা ইনফ্লামেশন হয়, এইসব জায়গায় সাইটোকাইন প্রডিউস হয়। হ্যাঁ, যেমন প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন, তোমরা জানো যে আমাদের যে ব্যথা হয়, ব্যথার পেছনে কারণ হলো প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন। সো এইটাকে আবার, এইটার এগেইনস্ট আবার কিছু আমরা যখন প্যারাসিটামল, নাপা বা এগুলো খাই, তখন আমাদের বডিতে কিছু অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন তৈরি হয়, যেগুলো আমাদের আবার ব্যথাটাকে দূর করে। সো সাইটোকাইনটা রেগুলেট করতে পারে যে ইমিউনো রেসপন্সটা কেমন হবে। এবং সেক্ষেত্রে হতে পারে ইননেট ইমিউনিটি এবং সাইটোটক্সিক টি সেলস ডেভেলপমেন্ট, অ্যান্টিবডি প্রোডাকশন, এই সব কিছুই কন্ট্রোল করতে পারে বা রেগুলেট করতে পারে। আবার সাইটোকাইন কি করতে পারে? সাইটোকাইন ডিরেক্টেড এক্সপ্রেশন যে হবে বিভিন্ন ইমিউনো জিন, যে সব জিনগুলো এক্সপ্রেশন হবে বিভিন্ন সিগন্যালিং পাথওয়ের মাধ্যমে, সেগুলো আবার ইনডিউসড হতে পারে কিভাবে? যে ইমিউনোস্টিমুল্যান্ট। তোমরা জানো, আগের ক্লাসে আমি বলেছি যে ইমিউনোস্টিমুল্যান্ট ইউজ করে আমরা কোনো জিনের এক্সপ্রেশনটাকে আমরা বাড়িয়ে দিতে পারি বা কমিয়ে দিতে পারি। সেটাকে বাড়ানোকে বলা হয় আপ রেগুলেশন, আর কমানোকে বলা হয় ডাউন রেগুলেশন। সেটা হতে পারে। আচ্ছা, আমরা এখন একটু সাইটোকাইনের ক্লাসিফিকেশন দেখব। এটা একটু দেখে অনেকটাই হিজিবিজি মনে হচ্ছে, বাট নট ভেরি কমপ্লেক্স। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি কি ক্লাসিফিকেশন আছে। যেমন একটা হলো প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন, যেটা তোমরা জানো যে কোনো ইনফেকশন হলে সেইখানে যে সাইটোকাইনগুলো প্রডিউস হয়, এবং সেই সাইটোকাইনগুলো আবার অন্যান্য
মলিকুলকে সিগন্যাল পাঠায় যে এখানে কোনো ইনফেকশন হয়েছে, সো এখানে আসো, এবং এটা কোনো ব্যাকটেরিয়া ভাইরাসের ইনফেকশন হলে এটাকে ধ্বংস করো। হ্যাঁ, এটা হলো প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন। তারপর আরেকটা হতে পারে সিস্টিন নট সাইটোকাইন, আলফা হেলিক্যাল সাইটোকাইন, বিটা চেইন সাইটোকাইন এবং আলফা হেলিক্যাল সাইটোকাইন। এটা টাইপ 2, হতে পারে টাইপ 1। এবং এখানে কিছু এক্সাম্পল আছে, তোমরা এখানে দেখো যে আইএল। আইএল মানে কি বলো, কেউ বলতে পারবে আইএল মানে? ইন্টারলিউকিন। ইন্টারলিউকিন, গুড। সো আইএল মানে ইন্টারলিউকিন। ইন্টারলিউকিন IL-1 ফ্যামিলি, দ্যাট মিনস ইন্টারলিউকিন 1 ফ্যামিলি এর আন্ডারে অনেকগুলো ইন্টারলিউকিন আছে। টিএনএফ আলফা, টিএনএফ মানে হলো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আলফা। এটা সাধারণত ক্যান্সার সেলের এগেইনস্ট এগুলো হতে পারে বিভিন্ন ধরনের টিএনএফ আলফা, এবং অন্যান্য প্রো ইনফ্ল্যামেটরি সাইটোকাইন এটার মধ্যে পড়ে। সো ম্যামালসের ক্ষেত্রে যেগুলো আছে, ম্যামালসের ক্ষেত্রে যেগুলো হয় যেমন IL-1 আলফা, IL-1 বিটা, তারপরে রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। তোমরা কি অ্যান্টাগনিস্ট শব্দটার সাথে পরিচিত? অ্যান্টাগনিস্ট মানে বিপরীত চা, মানে পরস্পর বিরুদ্ধে। আর এর উল্টাটা কি অ্যান্টাগনিস্ট? আরেকটা হলো অ্যাগনিস্ট, তাই না? এগুলো কি বলতো? এটা এক ধরনের প্রোটিন যেগুলো এই যে এরা অ্যাগনিস্ট হিসেবে কাজ, অ্যান্টাগনিস্ট হিসেবে কাজ করতে পারে। তো অ্যাগনিস্টটা কি করে, যেমন কোনো একটা কোন একটা রিসেপ্টর এখানে যদি অ্যাগনিস্ট বাইন্ড করে, অ্যাগনিস্ট বাইন্ড করলে কি হবে, এটা পজিটিভ রেসপন্স হবে, অর্থাৎ কোন একটা রেসপন্সের সেটা সিগন্যাল অন করতে পারে, অন হয়ে যাবে। আর যদি এখানে অ্যান্টাগনিস্ট বাইন্ড করে তাহলে সেই সিগন্যালটা অফ হয়ে যেতে পারে, তাই না? অর্থাৎ সিগন্যাল অন এবং অফ করার ক্ষেত্রে অ্যাগনিস্ট এবং অ্যান্টাগনিস্ট কাজ করে। সো আমরা যদি মনে করো কোনো একটা ট্রিটমেন্ট করব, কোনো একটা ফিশের কোনো একটা ডিজিজ হচ্ছে, এবং সেই ডিজিজের আমরা দেখলাম যে এখানে কোনো একটা প্রোটিনের সাথে কোনো একটা ভাইরাস বাইন্ড করতে পারে। যদি কোনো প্রোটিনের সাথে কোনো একটা ভাইরাস বাইন্ড করে, আমরা যদি কোনো একটা অ্যান্টাগনিস্ট যদি ডেভেলপ করতে পারি, যে এখানে অ্যাড করে দিলে সেই যে রিসেপ্টরে বাইন্ড করতেছে সেটা বাইন্ডটাকে আমরা অফ করে দিতে পারি। সো আমরা কোনো একটা অ্যান্টাগনিস্ট ডিজাইন করতে পারি। অথবা আমাদের যদি কোনো একটা মনে করো কারো কোনো একটা জিন কাজ করতেছে না বা কোনো রিসেপ্টর কাজ করতেছে না, রিকগনাইজ করতে পারতেছে না, তখন আমরা ডেভেলপ করতে পারি যে কোন একটা অ্যাগনিস্ট দিয়ে আমরা সেই রিসেপ্টরের সিগন্যালটাকে অন করে দিতে পারি। সো এখানে রিসেপ্টর অ্যান্টাগনিস্ট বলতে এই কারণে যে কোন একটা রিসেপ্টরে বাইন্ড করলে সেটা স্টপ হয়ে যায় বা অফ হয়ে যায়। এবং কার রিসেপ্টরে IL-1, IL-18, IL-1F5, এইগুলো এটা হিউম্যানের ক্ষেত্রে এই ধরনের বা ম্যামালসের ক্ষেত্রে এই ধরনের পাওয়া যায়। আর ফিশের ক্ষেত্রে যে ধরনের আইএল থাকে, IL-1 বিটা, IL-18, IL-6, IL-11 এবং TNF আলফা, এগুলো ফিশের ক্ষেত্রে সোফার আইডেন্টিফাই হয়েছে। এবং ইন দ্য মিন টাইম আরো অনেক ধরনের সাইটোকাইন আবিষ্কার হয়েছে বা আইডেন্টিফাই হয়েছে। আর এই গ্রুপে পড়ে যেটা IL-17, TGF বিটা। TGF মিনস ট্রান্সফারিং গ্রোথ ফ্যাক্টর, এটা গ্রোথ ফ্যাক্টর হিসেবে কাজ করে। IL-17, IL-117 বিটা, IL-17D, এবং ফিশ স্পেসিফিক TGF-B6, এগুলো আইডেন্টিফাই হয়েছে, এটা এই গ্রুপের মধ্যে পড়ে। আলফা হেলিকেলের মধ্যে পড়ে এখানে দেখো এই IL-2, 6, 12 কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, এগুলো হতে পারে। এটা M মিনস ম্যাক্রোফাজ, আর জি মিনস গ্রেনুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, এগুলো হতে পারে। আবার বিটা চেইনের মধ্যে হতে পারে ইন্টারলিউকিন 3, 5, GM-CSF, মানে গ্রেনুলোসাইট, ম্যাক্রোফেজ কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, এটা জেব্রাফিশ এবং সিপ্রেনিড ফিশে আইডেন্টিফাই করা হয়েছে। আর ইন্টারফেরন, এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা জানো যে ইন্টারফেরন কি বলতো? ইন্টারফেরন প্রোটিন তো অবশ্যই, সব সাইটোকাইনই প্রোটিন। ইন্টারফেরন শব্দটা আসছে ইন্টারফেয়ার থেকে। ইন্টারফেয়ার কি ইন্টারফেয়ার?
হুম, বলো তো কেউ একজন। সেটা ভাইরাসের বিরুদ্ধে কি কাজ করে? আবার বলো, শুনতে পাইনি। আরে যা মনে আসে। সেটা কাজ করে তার বিরুদ্ধে, মানে ভাইরাসের বিরুদ্ধে কাজ করেছে এটা। অর্থাৎ এরা ইন্টারফেয়ার করে, কি ইন্টার ভাইরাসের বিরুদ্ধে কাজ করে নাকি মানে মনুষ্য? কথাটা ভালো বুঝতে পারিনি, যাই হোক। এরা ইন্টারফেয়ার করে হলো ভাইরাল রেপ্লিকেশনকে, অর্থাৎ ভাইরাস বডিতে ঢুকে রেপ্লিকেশন করে, তাই না? তো এই রেপ্লিকেশনটাকে বাধা দেয়, ইন্টারফেয়ার করে, সেই জন্য এদেরকে বলা হয় ইন্টারফেরন। সো ইন্টারফেরন টার্মটা যখন আসবে তখন বুঝবা এটা অ্যান্টিভাইরাল প্রপার্টিস আছে। যদিও কিছু কিছু ইন্টারফেরন ব্যাকটেরিয়া এগেইনস্টেও কাজ করে, বাট মেইনলি এদের টার্মটাই আসছে হলো ভাইরাস থেকে, ভাইরাল অর্থাৎ অ্যান্টিভাইরাল প্রপার্টিস, দ্যাট মিনস এরা ইন্টারফেয়ার উইথ ভাইরাল রেপ্লিকেশন। এবং এর মধ্যে কি থাকে, ইন্টারফেরন আলফা, বিটা, গামা, এ বি জি, যাই হোক এটা আলফা, বিটা, গামা। ইন্টারলিউকিন IL-10, IL-10 ফ্যামিলির মধ্যে IL-10, 19, 20, 22, 24, 26, এগুলো সবই এদের ইন্টারফেরন সিস্টেমে কাজ করে। না, ইন্টারফেরন না, এগুলো ইন্টারলিউকিন। হ্যাঁ, ইন্টারফেরনের মধ্যে শুধু পড়তেছে এখানে আলফা, আলফা, বিটা, গামা, আর ইন্টারলিউকিন 10 এর ফ্যামিলির মধ্যে এগুলো। সো এগুলো আলফা হেলিক্যাল সাইটোকাইন। সো এই হলো সাইটোকাইনের একটা ক্লাসিফিকেশন, তোমরা এটা একটু ভালো করে মনে রাখবা। হ্যাঁ, আচ্ছা। এরপরে ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের মধ্যে আছে কিছু ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, আর একটা হলো ইন্টারফেরন স্টিমুলেটিং জিন, যেটা IHG বলা হয়। ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের মধ্যে তোমাদের আগের নামটা বলেছি, IRF3, IRF7, এবং কিভাবে কাজ করে এটার সিগন্যালিং পাথওয়েটা তোমরা জানো, এবং NF kappa B, এগুলো হলো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, এগুলো সবই সবই জিন। আর ইন্টারফেরন স্টিমুলেটিং জিনের মধ্যে আছে MX, MX, IC15, PKR, ভিপেরিন, এগুলো সবই অ্যান্টিভাইরাল জিন। হ্যাঁ, ভাইরাল রেপ্লিকেশনকে এরা বাধা দেয়। ভিপেরিন, এখানে তোমরা এটা ফিশ থেকে আসছে এই নামটা। হ্যাঁ, ভিপেরিন এটা প্রথম, এটা VIG, দেখো এটা থেকে বোঝা যায় ভাইরাল ইনডিউসিং জিন, বা ভাইরাস ইনডিউসিং জিন, সেই জন্য এটাকে ভিপেরিন বলা হয়। ভিপেরিন কিন্তু সংক্ষেপে বলা হয় VIG1। এবং প্রথমে এটা আবিষ্কার করা হয় ফিশে, পরবর্তীতে এটা ম্যামালসে এটা আবিষ্কার করা হয়েছে। PKR প্রোটিন কাইনেস, এটা এক ধরনের কাইনেস, কিন্তু এটা একটা জিন, অ্যান্টিভাইরাল। আর খুবই কমন একটা হলো IHG15, ইন্টারফেরন স্টিমুলেটিং জিন 15। আর MX এর মধ্যে তোমাদের MX এর কথা তো আগেও বলেছি, যেটা মিক্সোভাইরাস, মিক্সোভাইরাসের এগেইনস্টে কাজ করে, এটা তিনটা আছে, MX1, 2, 3। এছাড়াও আরো আছে অনেক জিন, যেমন কিছু আছে AMP। AMPর মধ্যে আমি আগের ক্লাসে তোমাদের বলেছি AMP। AMPর দু একটা নাম কেউ বলতে পারবা? দু একটা AMP, অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড। হিস্টিডিন ছিল স্যার। পিসিডিন, এপসিডিন, ক্যাথিলিসিন, ডিফেন্সিন, তাই না? এগুলো এগুলো এক একটা জিন, কিউরিসিডিন। পিরিসিডিন। তো এগুলো সবই হলো জিন, বুঝতে পারছো? তো যদি তোমাদের পরীক্ষায় আসে যে লিস্ট সাম ফিশ রিলেটেড ইমিউনোজিন বা ইননেক ইমিউনোজিনস ইন ফিশ, তখন তোমরা এইগুলোর নাম দিতে পারো, ক্যাটাগরি করে দিতে পারো, যে রিসেপ্টর মলিকুল এই, হ্যাঁ, ট্রান্সক্রিপশন ফ্যাক্টরের মধ্যে এইগুলো পড়ে, বা রেসপন্স মলিকুল এগুলো করতে পারে, অ্যান্টিব্যাকটেরিয়াল জিন হতে পারে, অ্যান্টিভাইরাল জিন হতে পারে। হ্যাঁ, অ্যান্টিব্যাকটেরিয়াল না বলে তোমরা কে যদি AMP গ্রুপটা লেখো, সেটাকে বলতে পারো অ্যান্টিমাইক্রোবিয়াল জিন। অ্যান্টিমাইক্রোবিয়াল জিন দিয়ে তোমরা এইখানকার লিস্টিং করতে পারো, অ্যান্টিভাইরাল জিন বলতে পারো, এগুলো দিতে পারো। অ্যান্টিমাইক্রোবিয়াল বলতে এখানে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল দুটোই কিন্তু আছে, কারণ তোমরা জানো যে ডিফেন্সিন এটা অ্যান্টিভাইরাল জিন হিসেবে কাজ করে। সো এই হলো মোটামুটি কি বলে, ও আরো কিছু আছে, এগুলো একটু বলি। যেমন দেখো এখানে RLR এর মধ্যে যেমন RIG-I, MDF5, LGP2, TBK1, IRF3, PKR।
সোফার কি কি ফিশে এদের আইডেন্টিফাই করা হয়েছে তাদের একটা লিস্ট। রিগাইড কোন কোন ফিশ আবিষ্কার মানে আইডেন্টিফাই হয়েছে, আবিষ্কার কথাটা ঠিক না, আইডেন্টিফাই, কারণ ডিসকভার বলতে পারো। হুম, এইসব ফিশ MDA5 এই ফিশ গুলোতে, LGP2 এই ফিশ গুলোতে, এই লিস্টিং দেখে তোমরা বুঝতে পারবা যে কোন কোন ফিশে এদেরকে পাওয়া গেছে এবং কোন কোন ফিশে এখন পর্যন্ত নেই। হ্যাঁ, আরো কিছু আছে এখানে মনে হয় ফাইনালি IHG15, যেমন যদি IHG15, হ্যাঁ, এই ফিশ গুলোতে পাওয়া গেছে। ভিপেরিন, MX, ঠিক আছে। হ্যাঁ, তখন তোমাদের তুমি যদি কোনো একটা মাছ নিয়ে কাজ করতে চাও, হুম, সেক্ষেত্রে ফর এক্সাম্পল তুমি রুই নিয়ে কাজ করতে চাও, লেবিও রোহিতা, তা তুমি লিস্টিং যদি দেখো যে লেবিও রোহিতা, আমি কোন কোন জিন আমি লেবিও রোহিতাতে পাবো, সেই হিসাব করে তুমি ওই জিনগুলো টার্গেট করতে পারো। হুম, আর যদি দেখো নাই, সেক্ষেত্রে কি করতে হবে? হুম, যদি কোনো একটা মাছ নিয়ে কাজ করতে চাও তোমরা, ফর এক্সাম্পল, হুম, এবং তুমি কিছু জিনকে টার্গেট করলা, সেই জিনগুলো যদি তোমরা গুগল সার্চ করে বা বিভিন্ন ডেটাবেস দেখে দেখলা সেই জিনটা এখন পর্যন্ত ওই ফিশে আবিষ্কার মানে আইডেন্টিফাই হয়নি, তখন কি করবা বলো তো? অন্যথা সৌরভ, তোমার কথাগুলো পরিষ্কার শোনা যায় না, হ্যাঁ, ভেঙে ভেঙে আসে। বুঝতে পারবো যে না আছে কিনা যেটা সৌরভ, আমি তোমার কথা বুঝতে পারিনি, এই তোমরা কি বুঝতে পারছো কথা? না না স্যার। কথাগুলো ভেঙে আসে, মনে হয় নেটটা একটু উইক। তো সৌরভ, তুমি কি আবার একটু স্যার বল। নেটওয়ার্কের সমস্যা স্যার এই জন্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ, তোমার ওখানে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, অন্য কেউ কি একটু বলতে পারবা যে মনে করো একটা ফিশে একটা জিন নিয়ে কাজ করতে চাও এবং সেই জিনটা ওই ফিশে নেই, মানে আবিষ্কার হয়নি, এখন পর্যন্ত আইডেন্টিফাই হয়নি, তখন কি করবা? কেউ একজন বলো কিছু। স্যার থাকতেও তো পারে স্যার ওই মাছের মধ্যে, স্যার ট্রাই তো করে দেখতে হবে স্যার। তুমি তো সেই জন্যই তো তুমি কাজ করবা, কিন্তু তুমি যদি জি কোনো স্যার। একটা জিনকে নিয়ে কাজ করতে চাও, তোমাকে তখন প্রাইমার লাগবে, তাই না? প্রাইমার তুমি জানো যে তোমার পড়েছো যে প্রাইমার দিয়ে তোমাকে PCR করে তখন দেখতে হবে যে ওই জিনটা আছে কি নাই। তো সেক্ষেত্রে তোমাকে প্রাইমারটা ডিজাইন করতে হবে। হুম, কিন্তু প্রাইমার ডিজাইন করা তোমরা জানি না তোমাকে অন্য কোনো পড়েছো কিনা, আন্ডার গ্রেডে পড়েছো কিনা। তো প্রাইমার ডিজাইন করতে গেলে তোমাদেরকে নন সিকোয়েন্স লাগে, যে কোনো একটা আহ, জানাম আছে, অর্থাৎ তুমি যদি জানো যে আছে, সেক্ষেত্রে তুমি তো ওই পেপার থেকে তুমি সেই প্রাইমারি সিকোয়েন্স নিয়ে কাজ করতে পারো। কিন্তু যদি জানা না থাকে, সেক্ষেত্রে তোমাকে ডিজাইন করতে হবে নিজে। হ্যাঁ, এবং ডিজাইন করে তখন দেখতে হবে। এখন মূল কথা হলো, যে মাছটা নিয়ে কাজ করতে চাও, ফর এক্সাম্পল তুমি আমাদের দেশি একটা মাছ মনে করো, কি মাছ হতে পারে? একটা দেশি মাছের নাম বলো তো কেউ। পুঁটি মাছ স্যার। পুঁটি মাছ মনে করো, সরপুঁটি, পান্থিয়াস সারানা, এখন যদি এটার নামটা চেঞ্জ হয়েছে, সিস্টোমাস সারানা বলে। সো এই মাছে তুমি জি স্যার। MX, MX1 বা 2 এই জিনটা দেখতে চাও। এখন পুঁটি মাছের, এটা তো আমাদের দেশি মাছ, এই মাছ নিয়ে তো কাজ হয়নি। সো MX জিন এখানে তুমি মানে ডেটাবেসে খুঁজলে এখানে পাওয়া যাবে না, বা পাওয়া যেতেও পারে। যদি পাওয়া না যায়, সেক্ষেত্রে কি করতে হবে? তোমাকে এই প্রাইমার ডিজাইন করতে হবে। প্রাইমার ডিজাইন করতে গেলে তোমার কি লাগবে? এই পুঁটি মাছের জিনোমের সিকোয়েন্সটা লাগবে। এখন সব মাছের কি জিনোম সিকোয়েন্স অ্যাভেলেবল? না স্যার। না, অল্প সংখ্যক মাছের জিনোমটা অ্যাভেলেবল। হুম, তো যদি এটা
পুটিমাস এটার যদি জিনোম সিকোয়েন্সটা থাকে, তাহলে আমরা সেই জিনোমটাকে সেই সিকোয়েন্সে আমরা তখন কি করব, ব্লাস্ট করব। তোমরা জানো যে এনসিবিআই ব্লাস্ট করে, আমি তোমাদের কোনো একটা ক্লাসে দেখাবো, হয়তো নেক্সট ক্লাসে। ব্লাস্ট করে আমরা এই প্রাইমারের সিকোয়েন্সটা এখান থেকে পেতে পারি। তো যদি পাই তখন পিসিআর করে, অর্থাৎ তখন তোমার এই পুটিমাস থেকে ডিএনএ কালেক্ট করতে হবে। ডিএনএ কালেক্ট করে সেখানে যদি এই প্রাইমার দিয়ে রান করি, তখন আমরা সেই জিনের সিকোয়েন্সটা পাবো। তো যদি আমরা ডিএনএ ইউজ করি, তাহলে আমরা যে সিকোয়েন্স পাবো সেটা বোথ ইন্ট্রন এবং এক্সন দুটোই থাকবে। সেক্ষেত্রে কিছু থাকবে ইন্ট্রন, কিছু এক্সন। হ্যাঁ, আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে যদি দেখাই প্রাইমারের বিষয়টা, তখন তোমরা বুঝবা। আর যদি এই জিনোমটা আমাদের জানা না থাকে, তখন কি করতে হবে? তখন এই যে পুঁটি মাছের কাছাকাছি কোনো মাছ থাকলে সেই মাছের জিনোম নিয়ে আমরা কাজ করতে পারি। সেই মাছের জিনোমে আমরা ব্লাস্ট করতে পারি। যদি আমরা লাকি হই, তাহলে হয়তো সে প্রাইমারটা আমরা ডিজাইন করতে পারবো, আর যদি না হয় তাহলে সম্ভব নয়। তাহলে তোমার যে টার্গেট করেছো MX1 MX2 নিয়ে, তাহলে সেটা নিয়ে কাজ করা সম্ভব নয়। তাহলে আমাদের দেখতে হবে যে অন্য মাছ অথবা অন্য জিন। এটা হলো একটা প্রবলেম। সেই জন্য আমাদের নেক্সট যে ক্লাসটা হবে ইম্প্যাক্ট অফ অ্যাকোয়াটিক জেনোমিক্স অন ফিশ ইমিউনোলজি। আসলে ইম্প্যাক্ট নয়, এটা আমাদের বলা উচিত এখানে রোল অফ অ্যাকোয়াটিক জেনোমিক্স অন ফিশ ইমিউনোলজি। অর্থাৎ অ্যাকোয়াটিক জেনোমিক্সে, অর্থাৎ ফিশ জেনোমিক্সের কি রোল আছে ইমিউনোলজিতে, সেটা আমরা জানবো। কারণ আমরা জেনোমিক্স মানেই কি, যে আমরা একটু আগে বললাম যে টোটাল জিনোম নিয়ে স্টাডি করা। সো আমরা যদি কোনো একটা মাছের টোটাল জিনোমটা জানতে পারি, তাহলে কিন্তু আমরা সেই মাছের কি কি ধরনের জিন আছে, যে থাউজেন্ডস অফ জিন, সেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারবো, এবং সেগুলো রোল আমরা জানতে পারবো, এবং সেই হিসেবে আমরা ম্যানিপুলেট করতে পারবো। কিন্তু যদি আমাদের জিনোমটা জানা না থাকে, তাহলে আমরা কাজ এগিয়ে নিতে পারবো না। যেমন মনে করো রিসেন্টলি ইলিশ মাছের জিনোম সিকোয়েন্সটা জানা গেছে। সো এখন আমরা এই যে যত ধরনের জিন আছে, সেগুলো আমরা এখন আইডেন্টিফাই করতে পারবো আস্তে আস্তে। হ্যাঁ, ইমিউনোজিন বলি, নন ইমিউনোজিন, যত ধরনের জিন আছে সব জিন আমরা দেখতে পারবো যে এই কি বলে ইলিশ মাছে আছে কিনা। এবং ইলিশ মাছ অনেক টেস্টি, সেই টেস্টের জন্য কোন ধরনের জিন দায়ী, সেগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এই ইলিশ মাছে, তাহলে আমরা ইলিশ মাছের যে টেস্টের রহস্যটা, সেটাও আমরা জানতে পারবো। সেই জন্য জেনোমিক্সের যথেষ্ট ভূমিকা আছে, শুধু ইমিউনোলজি নয়, অন্যান্য জেনেটিক্সের ক্ষেত্রে বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। নাই? সঙ্গীতা? স্যার আমি ক্লাসটা স্যার মিস করেছিলাম স্যার প্রথমে, ওটা স্যার এখন 4-5 মিনিট আমরা শুরু করেছি, 10-এ শুরু করেছি। তো তুমি যে স্লাইডে এসে ধরেছো, আমরা ওই স্লাইড থেকে শুরু করেছি। প্রথমে আমরা শুধু পড়েছি যে জিন এবং জেনোমিক্সের পার্থক্যটা, এবং স্লাইডে দেয়া আছে, ওটা একটু দেখে নিলে পারবা, বা একটু ভিডিওটা দেখলে পারবা। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? নাই? যদি না থাকে তাহলে আজকে এখানে রাখি। নেক্সট ক্লাস থেকে আমরা একটু এক্সটেন্ড করবো, তো মানে 12টা থেকে আর একটু 12:30 বা এরকম সময় আমরা করবো, কারণ কোর্সটা শেষ করতে হবে, যেহেতু একটা করে ক্লাস নিচ্ছি। তোমাদের যদি 12টায় ক্লাস না থাকে, তাহলে আমি একটু কন্টিনিউ করবো। মনে করো 1.5 ঘন্টা বা এরকম। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, তাহলে ভালো থেকো। ভালো থাকবেন।